লতিফ, হাশেম ও সুজন 3 ভাই। তাদের মা অনেক আগে মারা গেলেও তাদের বাবা কিছুদিন আগেই মারা যায়। বাবার রেখে যাওয়া সম্পত্তির পরিমাণ 13 বিঘা। আজকে তারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে আলোচনা করতে বসেছে। বড় ভাই হাশেম সাদামাটা মানুষ, অন্যদিকে মেজো ভাই লতিফ, তার মাথার একটু সমস্যা, কিছুই ঠিক মতো মনে রাখতে পারে না। কিন্তু সবচেয়ে চালাক হলো ছোট ভাই সুজন। একটা কথা কিন্তু ভুলে গেলে চলবে না, আমি তোদের সবার বড়। যেহেতু 13 বিঘা জমি বাবা রেখে গেছে, সেহেতু আমি যেভাবে ভাগ করে দিব সেভাবেই মেনে নিতে হবে। হ্যাঁ ভাই, তুমি যেভাবে ভাগ করবে আমি তো সেভাবেই রাজি। কেন? তুমি ভাগ করবে ঠিক আছে, কিন্তু আমাদেরও তো একটা মতামত আছে। তোর তোর কি মনে হয় আমি কাউকে ঠকাবো? এমন ছোট মন নিয়ে চলাফেরা করা ঠিক নয়। ছোট মন তাই না? তুমি তো বড় ভাই, তোমার ভাগের জমিটা আমাকে দিয়ে দাও। তোমার তো ছোট মন নয়। সুজন, তুই চুপ কর না ভাই। তুমি বলো তো, কে কত বিঘা করে পাবে? দুজনেই শোন, যেহেতু 13 বিঘা জমি, 3 জনের মাঝে তো সমান ভাগে ভাগ করা মুশকিল। আমি বলি কি, প্রত্যেকে যদি 4 বিঘা করে নেই, তাহলে মোট 12 বিঘা, আর 1 বিঘা তো বাঁচলো। বাঁচলো? মেরে দেওয়ার ধান্দা। যে 1 বিঘা জমি বাঁচলো সেটা আমাকে দিয়ে দাও, আমি তো সবার ছোট। না না, তোরে যদি 1 বিঘা দেই তাহলে তো সমান ভাগে ভাগ হলো না। ভাই, তাহলে তুমি কি জমিটা নিতে চাচ্ছ? আমি কিন্তু এটা হতে দিব না। এমন চিন্তা মাথায়ও নিয়ে আসিও না। হ্যাঁ। হাশেম অবাক চোখে তার দিকে তাকিয়ে থেকে ভাবলো, এখন সে কি করবে? এখন কিভাবে সে আর জমি ভাগ করবে? এদিকে লতিফ চুপ করে বসে আছে, তার জমির প্রতি অত লোভ নেই। ঠিক তখনই হাশেমের মাথায় একটা বুদ্ধি আসলো। যে 1 বিঘা জমিটা বেঁচে গেল, সেটা যদি ভাগাভাগি করি তাহলে তো ছোট ছোট কাঁচলা হয়ে যাবে। এর থেকে ভালো কি ভালো? হ্যাঁ, বলো বলো, কি ভালো? এর থেকে ভালো আমরা প্রত্যেকে 1 বছর করে চাষ করব। কি বলো এগুলা ভাই? আবল তাবল। আবল তাবল নয় রে। ধর, জমিটা এবছর না হয় তুই চাষ করলি, পরের 1 বছর আমি করলাম, তার পরের বছর না হয় লতিফরে দিলাম। এভাবে 1 বছর করে সবাই চাষ করব। এখন আমি উঠলাম, এগুলা নিয়ে পরে ভাবা যাবে। বাবা ভাবির কিছু নাই, আমি যা বলছি সেটাই হবে। এরপরে তারা 3 ভাই বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে পৌঁছানোর পরে সবাই ঘুম আসলেও সুজনের চোখে ঘুম আসে না। সুজন উঠে বসে, জমির চিন্তায় তার চোখে যেন ঘুম আসছে না। 4 বিঘা সম্পত্তি তো নিজের, আর 1 বিঘা তো সামনের বছর ছেড়ে দিতে হবে। না না না, কি যে করি। হ্যাঁ, যদি বড় ভাই দুনিয়াতেই না থাকে তাহলে জমি ভাগাভাগি করবে কে? মেজো ভাই সে তো বোকা। যা বোঝাবো তাই বুঝবে। আমার সাথে পিটলামও, তাই না? আজকে আজকে যে করেই হোক বড় ভাইকে উপরে পাঠিয়ে দেব। ভাই, ও ভাই, বড় ভাই, একটু উঠো না ভাই। কি রে সুজন, তুই ঘুমাসনি এখনো? কত রাত হয়েছে দেখেছিস? ভাই, আমার না খুব ট্রেন দেখতে ইচ্ছে করতেছে। চলো না ভাই, আজকে একটু রেল লাইনের ওইদিকে যাব। বড় তো আর হইলি না, একদম ছোট মানুষের মতো তোর আবদার। ভাই, আস্তে আস্তে কথা বলো না, লতিফ ভাই তো আবার উঠে যাবে। চলো না ভাই, এখনই যাবো আর আসবো। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছিস চল ঘুরে আসি। তুই তো আমার ছোট ভাই, তোর আবদার কি আর না করতে পারি রে? হাশেম সুজনের চালাকি ধরতে পারল না। সুজন তার কথার বাজে হাশেমকে রাজি করিয়েই ফেললো। এরপরে তারা উঠে রেল লাইনের দিকে রওনা দেয়। রেল লাইনের দিকে যাইতে তাদের এমন গভীর জঙ্গলের রাস্তা পার হতে হয়, চারপাশে অন্ধকার, রাস্তাটাও খুব একটা দেখা যাচ্ছে না। হাশেম জানে না তার সাথে কি হতে চলেছে আজ। সে তো তার ছোট ভাইয়ের আবদার পূরণ করতে এসেছে। এভাবে কিছুক্ষণ পরে তারা রেল লাইনের পাশে চলে আসে। তারা লাইনের দিকে তাকিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন ট্রেন আসবে। তখনই সুজন বলে ওঠে, ভাই, ট্রেন তো আসছে না। আরে একটু দাঁড়া না, ট্রেন তো আসবে, তুই একটু অপেক্ষা কর। ওই যে ট্রেন হর্ন দিল।
এ আসে, আজকে তোর শেষ দিন জমি ভাগাভাগি, তাই না? কিরে আসছিস কেন? ট্রেন আসবে বলে খুশি হয়েছিস? ট্রেন না, তোর মরণ আসবে, মরণ। ট্রেনের শব্দ ধীরে ধীরে জোরে শোনা যাচ্ছে। রেল লাইনের চারপাশ অন্ধকার। দূর থেকে ট্রেনের আলো দেখা গেছে। সুজন ও হাসেম দূর থেকে ট্রেন দেখতে থাকে, কিন্তু সুজনের চোখে তখন এক অদ্ভুত খারাপ হাসি। এবার দেখ। পরের দিন সকাল, মেজো ভাই লতিফ বসে আছে। সকালে ঘুম থেকে উঠে ভাইকে না দেখায় লতিফ ভেবেছিল হয়তো জমিতে গেছে, কিন্তু জমিতে গেলে সকাল সকাল খাইতে আসে। এখন পর্যন্ত না আসায় লতিফের অনেক চিন্তা হচ্ছে। তখনই সুজন বাড়িতে ফিরে। কি ব্যাপার ভাই, তুমি এখানে বসে আছো কেন? আরে হাসিম ভাইকে দেখেছিস? সকাল থেকে তো আমি দেখছি না। হাসেম ভাই হয়তো জমিতে গেছে। আমি আসলে সঠিক জানি না কোথায়, কিন্তু জমির দিকে যাও, একটু খোঁজ করো। হ্যাঁ যাবো ভাবছি। আর সুজন, জমিদার মশাই আমাদের দাওয়াত দিয়ে গেছে। দাওয়াত? তা কিসের দাওয়াত? জমিদারের বড় মেয়ের বিয়ে শুক্রবারে। গ্রামের সবাইকেই তো দাওয়াত দিছে। ওইসব ওইসব বিয়ে টিয়েতে আমি নাই। আরে আরে, রাগ করছিস কেন? আমরা 3 ভাই মিলে একসাথে যাব। আর না গেলে তো জমিদার মশাই রাগ করবে। সেটা সেটা পরে দেখা যাবে, তুমি এখন জমির দিকে যাও তো, যাও। তাড়াহুড়া করছিস কেন এত? আহা, তাড়াহুড়া আবার কই করলাম বলো তো? বড় ভাই যে সকাল থেকে নেই, আমারও তো চিন্তা হচ্ছে। চিন্তা করারই তো বিষয়। এর আগে কখনো না বলে বাড়ি থেকে বেরই হয়নি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, দেখি পাই নাকি। ভাই, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তোমার অবস্থা বড় ভাইয়ের থেকেও বেশি খারাপ করবো। এরপর লতিফ তার বড় ভাই হাসিমকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে প্রথমে জমিতে যায়। এদিক সেদিক তাকিয়ে দেখে কোথাও তার হাসিম ভাই নেই। সে ভাবলো হয়তো নদীর পাড়ে গেলে তাকে পাওয়া যাবে। তারপরে সে নদীর পাড়ে যায়। সেখানেও এদিক সেদিক তাকিয়ে দেখলো কোথাও তার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাসিম ভাই, তুমি কোথায় গেলে গো ভাই? সকাল গড়িয়ে যে দুপুর হতে চললো, বাড়িতে তো খেতেও আসলে না। আমার বড্ড চিন্তা হচ্ছে গো ভাই। না না, বাড়িতে যাই, দেখি আবার ভাই কখন আসে। ভাই তো না বলে কোথাও যায় না। না না, আগে বাড়িতে যাই। সে চিন্তা করতে করতে আবারও বাড়ির দিকে রওনা দেয়। সেদিন রাতের বেলা লতিফ ঘুমিয়ে রয়েছে, কিন্তু সুজনের চোখে কোনো ঘুম নেই। সে এবার মেজো ভাইয়ের জমির দিকে চোখ দিয়েছে। সুজন উঠে বসে। তার মাথায় আজকেও শয়তানি চিন্তা ঘুরছে। সুজন মনে মনে বলে, হাসিম ভাই তো নেই, এখন যদি লতিফ ভাইও না থাকে, এসব 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 জমি আমার, আমি একা ভোগ করব। তার চোখে নিষ্ঠুর হাসি। সে লতিফকে ডেকে বলে, লতিফ ভাই, আরে ও লতিফ ভাই, উঠো না। লতিফ ভাই, শুনছো লতিফ ভাই? আরে কি হয়েছে? তুই কি কোনো স্বপ্ন দেখেছিস? না না ভাই, আমি একটু নদীর পাড়ে যাব। এত রাতে তুই নদীর পাড়ে যাবি কেন? আমি শুনলাম নদীতে নাকি মাছ উঠেছে, এই সময় কেউ নেই, তুমি আর আমি ধরে নিয়ে আসি, চলো। এত রাতে তুই শুনলি কই থেকে? এ যা, ভালোই তো চালাক দেখি তুই। আরে ভাই, আমি তো বিকেলে শুনেছি ও পাড়ার বিপ্লবের ছেলে মাহিন, সে তো প্রতিদিন 8-10 কেজি মাছ ধরে। আমি যাব, কিন্তু কিন্তু আমি কিন্তু সাঁতার পারি না ভাই। আরে ভাই, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নাই। আর আর হাসেম ভাই থাকলে তো আমি তোমাকে বলতামই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল তবে। এরপর তারা নদীর দিকে রওনা দেয়। টইটুম্বর নদী, পানিতে ফেলতে পারলে বাবার সব সম্পত্তি হবে একার। চারপাশে অন্ধকার, তেমন কিছুই দেখা যায় না। শুধু পাশ থেকে শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। সুজন হঠাৎ লতিফকে জোরে ধাক্কা দেয়। লতিফ হুমড়ি খেয়ে নদীতে পড়ে যাবেই, ঠিক তখনই ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। লতিফ নদীতে না পড়ে হাওয়ায় ভাসতে থাকে। ধীরে ধীরে একটি ছায়া দেখা যায়। এটা আর কেউ নয়, এটা হাসেম।
হয়ে গেছে ভাই। ভাই আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাই। তুমি আমাকে মেরো না ভাই। ক্ষমা না, ক্ষমা? তুই তো আমার ছোট ভাই, কত আদর যত্ন করে তোকে বড় করেছি, আর তুই আমাকে মেরে ফেললি। আরে তুই যদি আমাকে বলতি, আমি তোকে সব জমি লিখে দিতাম। তুই কেন আমাকে মারলি? আমার মাথা তখন ঠিক ছিল না, জমির লোভে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে মেরো না ভাই। ভুল, একই ভুল তুই আর কতবার করবি? এই ভুলের শাস্তি তো তোকে পেতেই হবে। আসেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ছেড়ে দাও। আমি তো তোকে মারবো না, আমি তোকে এখানে রেখে যাব, তুই এখানে তিলে তিলে মরবি। না 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 ভাই, এমন করো না ভাই, আমাকে ছেড়ে দাও ভাই। তুই না হয় আমাকে মারলি, কিন্তু লতিফ তো বোকা শোকা সহজ সরল মানুষ। তুই যদি ওর থেকে চাইতিস, তোকে ওই সব জমি দিয়ে দিত। তুই কেন ওকে মারতে চাইলি? ওর কি দোষ ছিল বল? ভুল হয়ে গেছে ভাই, আমি চেয়েছিলাম বাবার সম্পত্তি সব আমি একাই ভোগ করব, তাই এমন করেছি। আমাকে মেরো না ভাই। তুই যেমনই হোস, তুই তো আমার ভাই, আমি তো তোকে মারতে পারবো না। তুই এখানে দিলে দিলে মর। হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের কেমন কার্টুন আপনাদের পছন্দ অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনার বলা পছন্দের গল্পটি আমরা পরবর্তী কার্টুনে দেখাতে পারি।